আসসালামু আলাইকুম। তোমাদের পরিমাপ চ্যাপ্টার চলছিল। আজকে সম্ভবত পরিমাপের শেষ সেশন, শেষ ক্লাস হবে আজকে হয়তো পরিমাপের। আজকে আমরা দেখব যে আয়তন কিভাবে মাপা হয়, কোনো জিনিসের আয়তন কিভাবে মাপনী চোঙের সাহায্যে মাপা হয়, আর দেখব যে কিভাবে বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। তোমরা এইটা মোটামুটি সবাই জানো, এই কারণ দোকান অনেকে দেখে থাকবে যে দাঁড়িপাল্লার সাহায্যে কিভাবে মাপা হয়। অনেকটা দাঁড়িপাল্লার মতোই, কিন্তু কিছু কিছু এইখানে সাধারণ তুলা যন্ত্রের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, কিছু কিছু বিশেষত্ব আছে, কিছু কিছু সতর্কতা আছে, যেগুলো সাধারণ দাঁড়িপাল্লার ক্ষেত্রে সেই সতর্কতাগুলো পালনের দরকার হয় না। যেহেতু ভর সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে যে ভরটা আমরা পরিমাপ করি, সেই ভরটা খুব সূক্ষ্মভাবে পরিমাপ করতে হয়, অর্থাৎ 1 মিলিগ্রামের ডিফারেন্সটাও সেখানে দেখানো হয়। সেই জন্য ভর পরিমাপের সময় কিছু কিছু সতর্কতা অবশ্যই পালন করা হয়, যেটা দোকানের দাঁড়িপাল্লাগুলো ব্যবহার হয় না, কিন্তু দোকানের দাঁড়িপাল্লার সাহায্যে যেভাবে মাপা হয় অনেকটা সেই রকমই। ঠিক আছে, তো আজকে আমরা প্রথমে দেখবো যে আয়তন মাপা হয় কিভাবে মাপনী চোঙের সাহায্যে। সম বস্তুর আয়তন বা এবড়ো খেবড়ো বিষম আকৃতির বস্তুর আয়তন, ঠিক আছে, নির্দিষ্ট শেপ রয়েছে এরকম বস্তুর আয়তন। কেলাসাকার বস্তুর ক্ষেত্রেও মাপনী চোঙের সাহায্যে আয়তন মাপা যায়, আবার এবড়ো খেবড়ো বস্তুর ক্ষেত্রেও মাপা যায়। প্রথমে আমরা দেখি যে মাপনী চোঙটা ঠিক কি। মাপনী চোঙ হচ্ছে একটা এইরকম চোঙের মতো দেখতে, চোঙের মতো না ঠিক, অনেকটা চোঙের মতো বললে ভুল হবে, অনেকটা এরকম মগের মতো দেখতে, ঠিক আছে। এইরকম দেখতো না একটা মাপনী চোঙ। এই চোঙের গায়ে দাগ দেওয়া থাকে, এরকম ছোট ছোট দাগ দেওয়া থাকে, যেমন তোমরা স্কেলে দাগ দেখেছো, স্কেলের দাগ ওই মাঝে মাঝে বড় থাকে একটা করে, অর্থাৎ ওটা 1 2 এইভাবে বোঝায়। তেমন ভাবে মাপনী চোঙেও একটা করে বড় বড় দাগ থাকে, ঠিক আছে। তো কি করা হয়, মনে করো এখানে কিছুটা তরল রয়েছে। তরল যদি জল হয় তাহলে ওই তরলের উপরের পৃষ্ঠটা এরকম অবতল থাকে। তরলটা যদি জল হয় তাহলে তরলের উপরের পৃষ্ঠ বা সারফেসটা এরকম অবতল থাকে। এটা কার ক্ষেত্রে? জলের ক্ষেত্রে। আমাদের নিতে হয় কোন পার্টটা দেখতে হয়, আমাদের দেখতে হয় এই যে একবারে নিচের পার্টটা, নিচের পোর্শনটা, আমাদের এই পোর্শনটা দেখতে হয়। কিভাবে দেখতে হয়? চোখটাকে এইখানে রাখলে চলে না, চোখটা এইখানে রেখে এইভাবে দেখলে চলে না, এটা হচ্ছে ভুল দেখা। চোখটাকে যদি এইখানে রেখে এইভাবে দেখি, সেটাও ভুল দেখা। তাহলে চোখটা রাখতে হবে কোথায়? চোখ রাখতে হবে এই তলের সাথে একদম লম্ব হবে, অর্থাৎ চোখটা রাখতে হবে এইরকম পজিশনে, ঠিক আছে। এই স্কেল আর তরল তার এই স্কেলের সাথে একদম লম্ব হবে, তরলের তল বরাবর, ঠিক আছে, তরলের তল বরাবর চোখ রাখতে হবে, তাহলেই একমাত্র ঠিক মানটা পাওয়া যাবে। যদি এইরকম লম্বভাবে না দেখে যদি অন্য জায়গায় চোখ রেখে তরলের পরিমাপ করা হয়
বা তরলের কতটা তরল রয়েছে সেই মাপটা যদি নেওয়া হয়, সেক্ষেত্রে একটা পরিমাপে একটা ত্রুটি আসে বা ভুল আসে, সেইটাকে বলা হয় লম্বন ত্রুটি। ঠিক আছে, তাহলে আমরা যখন দেখব তখন লম্বন ত্রুটি এড়িয়ে দেখব, অর্থাৎ চোখ সবসময় রাখবো তলের সাথে সমান্তরালভাবে, তলের সাথে তলের সাথে সমান্তরালভাবে। ঠিক আছে, আচ্ছা, এটা তো হলো জলের ক্ষেত্রে কোন কোন জায়গাটা নেব। জলের ক্ষেত্রে আমরা পাট নেব এই নিচের অংশের পাট। কিন্তু তরলটা যদি জল না হয়ে পারদ হয়, তাহলে তরলের পৃষ্ঠটা কিরকম হয়? তরলের পৃষ্ঠটা সেক্ষেত্রে উত্তল হয়। কিরকম হয়? এটা হচ্ছে পারদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা মান নেব এই উপরের পৃষ্ঠটার। ঠিক আছে, তাহলে পারদের ক্ষেত্রে উপরিতল কেমন হয়? পারদের ক্ষেত্রে তরলের উপরিতলটা হয় উত্তল, আর জলের ক্ষেত্রে জলের উপরিতল হয় অবতল। হয়েছে? একটু আগে তাড়াতাড়ি পড়াই, নাহলে শেষ হবে না ক্লাসটা। আমি মনে করছি এখানে জল নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? এখানে জল নেওয়া হয়েছে। প্রথম অবস্থায় এতটা জল নেওয়া হয়েছে। তাহলে আমাদের পার্ট নিতে হবে কোনটা? এই পার্টটা। এই পার্টটা যখন নিচ্ছি, এখানে একটা আয়তন দেখতে পাচ্ছি, এখানে একটা আয়তন দেখতে পাচ্ছি, স্কেলে দাগ টানা আছে। মনে করছি সাধারণ অবস্থায় যখন জল নেওয়া হয়েছে আমার মাপনী চোঙে, তখন আয়তন হচ্ছে V1। ওকে, এই অবস্থায় অর্থাৎ লম্বন যখন আমরা প্রথমে একটা মাপনী চোঙ নিলাম, সেই চোঙে কিছুটা জল ঢাললাম বা কিছুটা তরল দিলাম। তরল দেওয়ার পর আমরা লম্বন ত্রুটি এড়িয়ে পাঠ নিচ্ছি, তখন দেখলাম যে আমাদের পাঠ হচ্ছে V1। এইবার আমি যখন এই বস্তুটাকে এখানে ফেলে দেবো, এইবার বস্তুটাকে কিভাবে ফেলা হচ্ছে? বস্তুটাকে একটা সুতোর সাহায্যে বেঁধে, ভারহীন সুতোর সাহায্যে বেঁধে এখানে ফেলে দেওয়া হলো। এই এবড়ো খেবড়ো বস্তুটাকে ভারহীন সুতোর সাহায্যে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো, ফেলে দেওয়া হলো। ভারহীন সুতো নয় সুতোটা, সুতোটার আরো কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে সুতোটা মোম দিয়ে প্রলেপ দেওয়া থাকে। মোম দিয়ে প্রলেপ দেওয়া থাকে কেন? মোম দিয়ে প্রলেপ দেওয়া থাকে যাতে সুতো এক বিন্দু জল শোষণ করতে না পারে। ঠিক আছে, সেই কারণে সুতোটাকে মোম দিয়ে প্রলেপ দিয়ে দেওয়া হয়। এবার কোন ধরনের বস্তু এখানে ডোবানো যেতে পারে? এমন বস্তু ডোবাতে হবে যে বস্তুটা এই তরলের সঙ্গে বিক্রিয়া করবে না বা তরলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে না, অর্থাৎ গুলে যাবে না। যেমন যদি জলের মধ্যে চিনি দিয়ে দেওয়া হয়, দিয়ে চিনির আয়তন মাপতে যাওয়া হয়, তাহলে কি হবে? চিনিটা গুলে যাবে, তাহলে চিনির আয়তন মাপা যাবে না। এমন বস্তু দিতে হবে যে বস্তুটা এই জলের সাথে বিক্রিয়া করবে না বা তরলের সাথে বিক্রিয়া করবে না, তরলে দ্রবীভূত হয়ে যাবে না বা তরলে ভেসে থাকবে না। এই তিনটে শর্ত মেনে যে বস্তু মানবে এই তিনটে শর্ত, সেই রকম একটা বস্তুকে বেঁধে ডুবিয়ে দেওয়া হলো। যখনই ডুবিয়ে দেওয়া হলো, তাহলে এ কিছুটা আয়তন দখল করেছে, আর আয়তন দখল করলে আমরা জানি যে এই পরিমাণ জল উপরে উঠবে। মনে করছি জলতল খানিকটা উপরে উঠলো, তাহলে জলতল খানিকটা উপরে উঠছে। এখন এই অবস্থায় লম্বন ত্রুটিকে এড়িয়ে আবার আয়তন নিলাম, আয়তন দেখলাম, এখন পাঠ হচ্ছে V2। তাহলে এইটুখানি জল কেন উঠলো? এইটুখানি জল উঠলো এই বস্তুটাকে ডোবানো হয়েছে বলে। কতটা জল উঠলো? ছিল এতটা, আর উঠলো এইটুখানি। তাহলে এখন পাঠ হচ্ছে V2 আর পাঠ ছিল V1। ঠিক আছে, ধরো 10 সিসি ছিল, এখন হয়ে গেল 12 সিসি আয়তনটা। তাহলে আমার আয়তন বাড়লো কতটা? 12 - 10 মানে 2 সিসি, অর্থাৎ V2 - V1।
তাই তো? তাহলে আয়তন বাড়লো কতটা, জলতল উঠলো কতটা, এই আয়তনটা। তাহলে এই আয়তনটা বাড়লো কেন, এই আয়তনের জলতলটা উঠলো কেন? কারণ এই বস্তুটাকে ডোবানো হয়েছে তাই। তাহলে এই বস্তুটার আয়তন কত? বস্তুর আয়তন হচ্ছে v2 - v1। তাহলে আমরা এইভাবে কোনো অসম আকৃতির বস্তুর আয়তন পেতে পারি। যদি বলি এই বস্তুটার ঘনত্ব কত, যদি বলি এই বস্তুটার ঘনত্ব কত, বস্তুর ঘনত্ব বার করছে, হ্যাঁ, বস্তুটার ঘনত্ব কত? বস্তুর ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তাহলে আমরা যদি বস্তুটার ভর ধরে নিই m, যদি বস্তুর ভরটা ধরে নিই m, তাহলে ভর বাই আয়তন, বস্তুর ভর বাই আয়তন, তাহলে বস্তুর ভর কত? m বাই আয়তন কত? v2 - v1। ঠিক আছে? তাহলে এইভাবে বস্তুর ঘনত্ব মাপতে পারে। বা যদি ঘনত্ব দেওয়া থাকে দিয়ে ভর বার করতে বলে, তাহলে ঘনত্বের সাথে আয়তন গুণ করলে আমরা ভর পেয়ে যাব। হয়েছে? তাহলে এটা হলো। এবার আমরা দেখব যে, তাহলে এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে আয়তন মাপা হলো। এবার আমরা দেখব যে দাঁড়িপাল্লা সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে ভর কিভাবে মাপা হচ্ছে। ভর মাপি কোন যন্ত্রের সাহায্যে? সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। সাধারণ তুলা যন্ত্র তোমরা দেখো যে অনেকটা দাঁড়িপাল্লার মতনই এরকম। আমি খুব সিম্পল ভাবে দেখাচ্ছি। এরকম দুটো বক্স টাইপের করা থাকে, এখানে একটা তুলা পাত্র দেওয়া থাকে। ঠিক আছে? এতটা ঝুলে নেয়। এখানে আর একটা তুলা পাত্র দেওয়া থাকে, তাহলে দুটো তুলা পাত্র থাকে। আর এখানে হচ্ছে তোমার একটা দণ্ড টাইপের থাকে, এখানটা একটা দণ্ড থাকে। আর থাকে কি, এইখানে একটা সূচক থাকে। ঠিক আছে? এখানে স্কেল থাকে একটু, আর এখানে একটা সূচক থাকে। সূচকটা বেশ লম্বা মতন হয়, বেশ লম্বা হয় সূচকটা। যখন এই সূচকটা এরকম নড়ে বেড়ায়, যেখানে এসে থামবে সেইটা হচ্ছে তার মান। ঠিক আছে? এটা হচ্ছে সাধারণ অবস্থায় সূচকটা একবার স্ট্রেট থাকে, আর যখন থামবে, যেদিকে এসে থামবে সেই দিকটা হচ্ছে, সেইটা হচ্ছে তার মান। এটা একটা সাধারণ ভাবে দেখালাম। এই দুটোকে বলা হয় তুলা পাত্র, সাধারণ তুলা পাত্র। এটা হচ্ছে তুলা পাত্র, এটাও হচ্ছে তুলা পাত্র। এটা হচ্ছে তুলা দণ্ড, এইটাকে বলা হয় আলম্ব। এটা হচ্ছে সূচক, এটা হচ্ছে তুলার দণ্ড। হয়েছে? তাহলে এবার আমরা যখন সাধারণ অবস্থায়, অর্থাৎ যখন একটা ভালো তুলা যন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে, ভালো তুলা যন্ত্র যে দুটো তুলাপাত্রই অনুভূমিক থাকবে। যখন ভারহীন হবে বা কোনোটাই যখন ভার দেওয়া হবে না, তখনও দুটো তুলাপাত্রই অনুভূমিক থাকবে। আবার যদি দুদিকেই সমান ভার দেওয়া হয়, তাহলেও তুলাপাত্র দুটো অনুভূমিক, একই অনুভূমিক সরলরেখায় থাকবে। অর্থাৎ এইটা খানিকটা উঠে গেল, এই দিকটা খানিকটা নেমে গেল, বা এই দিকটা উঠে গেল, এই দিকটা নেমে গেল, এরকম হবে না। এটা বলা হয় তুলা যন্ত্রের সুবেদী তুলা যন্ত্র। সুবেদী তুলা যন্ত্র মানে কি?
যে তুলা যন্ত্রের তুলাপাত্র দুটো অনুভূমিকভাবে থাকবে এবং যেদিকে ভার বেশি হবে তুলাপাত্রটা সেই দিকে ঝুঁকে পড়বে। ঠিক আছে, এই দিকে যদি একটু ভার চাপানো হয় তাহলে তুলাপাত্রটা এই দিকে ঝুঁকে পড়বে। এটা হচ্ছে সুবেদী তুলা যন্ত্র বলা হয়। আর তুলা যন্ত্র যে ধর্মের জন্য তার সুবেদিতা, যে ধর্মের জন্য সুবেদী হয় অর্থাৎ বেশি ভরের তুলাপাত্রের দিকে ঝুঁকে পড়ে, তুলা যন্ত্রের সেই বিশেষ ধর্মকে বলা হয় সুবেদিতা। কি বলা হয়? সুবেদিতা। একটা ভালো তুলা যন্ত্র কখন সুবেদী হবে সেটা পরে বলছি, আগে ভালো তুলা যন্ত্রের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। প্রথম হচ্ছে যে তুলা যন্ত্রটা সুবেদী হবে, অর্থাৎ যেদিকে ভার বেশি হবে বা ভর বেশি হবে সেই দিকে তুলাপাত্রটা ঝুঁকে যাবে। দ্বিতীয় হচ্ছে তুলা যন্ত্রের বিভিন্ন যন্ত্রাংশগুলো বা তুলা পাত্রের যে দণ্ডগুলো এগুলো হচ্ছে শক্ত হবে বা মজবুত হবে, শক্ত বলে ভুল হবে, মজবুত হবে। আর তুলা যন্ত্রটা হবে নির্ভুল হতে হবে। ঠিক আছে, তুলা যন্ত্রটা নির্ভুল হতে হবে। আর 4 নম্বর কি, যে তুলা যন্ত্রটাকে সুস্থির হতে হবে, অর্থাৎ এই যখনই একটা মাল চাপানো হবে এইটা কি করে বলতো, এই সূচকটা এরকম দুলতে থাকে। কিছু একটা জিনিস চাপানো হলো তারপর আধ ঘন্টা ধরে দুললো তারপর থামলো, এরকম হবে না। ঠিক আছে, তুলা পাত্রটাতে জিনিস চাপানোর একটু পরেই যেন এই সূচকটা তার নির্দিষ্ট মানে এসে থেমে যায়, সেই রকম হতে হবে। হয়েছে। আর সুবেদিতা কাকে বলে বললাম? ভালো কোনো তুলা যন্ত্র যে ধর্মের জন্য সুবেদী হয় অর্থাৎ বেশি ভরের দিকে ঝুঁকে যায়, তুলা যন্ত্রের সেই বিশেষ ধর্মটাকে বলা হয় সুবেদিতা। সুবেদিতার শর্ত কি? সুবেদিতা শর্ত হচ্ছে যে এই সূচক লম্বা হলে আমরা মান দেখো ঠিকঠাক মান পাবো, অর্থাৎ সূচককে লম্বা হতে হবে, তুলা দণ্ড দুটোকে হালকা হতে হবে, তুলা পাত্রগুলোকে হালকা হতে হবে, আর ভার কেন্দ্র এবং আলম্ব পরস্পরের অনেক কাছাকাছি হতে হবে। যত কাছে হবে তত বেশি সুবেদী হবে। হয়েছে? আচ্ছা, তুলা যন্ত্রে যে বাটখারাগুলো ব্যবহার করা হয়, কত কত বাটখারা ব্যবহার করা হয়, যে বাটখারাগুলো ব্যবহার করা হয় সেই বাটখারাগুলো থাকে, এটা মুছে দিলাম, এটার দরকার নেই। সেই বাটখারাগুলো থাকে 5:2:2:1 অনুপাতে, অর্থাৎ থাকে 50 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম আর 10 গ্রাম। হয়েছে? আবার 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম আর 1 গ্রাম। আর থাকে 1 গ্রাম হয়ে গেলে এবার 500 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, আবার একটা 200 মিলিগ্রাম আর 100 মিলিগ্রাম, তারপর আবার 550 মিলিগ্রাম, 20 20 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম। ঠিক আছে, আর হচ্ছে 5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম আর 1 মিলিগ্রাম। এইটা তোমাদের বইয়ে দেওয়া নেই, শেষ অংশটা তোমাদের বইয়ে দেওয়া নেই। আচ্ছা, এইভাবে থাকার কি সুবিধা হয়? 5:2:2:1 অনুপাতে থাকলে সবচেয়ে অল্প সংখ্যক বাটখারা ব্যবহার করে আমরা নিম্নমানের থেকে একটা নির্দিষ্ট মান পর্যন্ত 10 মিলিগ্রাম থেকে 200 প্রায় 211 মিলিগ্রাম পর্যন্ত, 211 গ্রাম, ঠিক আছে, 211 গ্রাম এই পর্যন্ত ভর, যে কোনো মানের ভরকে আমরা এই কটা বাটখারার সাহায্যে মাপতে পারি। কি বললাম? যে এই বাটখারাগুলো 5:2:2:1 অনুপাতে থাকলে সবচেয়ে অল্প সংখ্যক বাটখারা ব্যবহার করে 10 মিলিগ্রাম থেকে 211 মিলিগ্রাম পর্যন্ত
যে কোনো ভরের পরিমাপ আমরা পেতে পারি। আচ্ছা, এখানে সতর্কতা কি করতে হয় বলো তো? এই সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে যখন মাপা হয় তখন সতর্কতা হিসাবে ওই যে তোমাদের এরকম বক্স মতো দেখালাম, ওইগুলোতে সত্যি করে এগুলো বক্স করা থাকে, এরকম সাধারণ দাঁড়িপাল্লার মতো ওপেন থাকে না, ওটার মধ্যে বক্স করা থাকে। একটা জিনিস যেই দিয়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে ওই বাক্সের দরজাটা বন্ধ করে দেওয়া হয় যাতে হাওয়া ঢুকে না যায়, সেই দিকটা খেয়াল করতে হয়। আর কি হয় যে তুলা পাত্রগুলো দেখতে হয় যে তুলা পাত্রগুলো যেন ঠিকঠাক অনুভূমিক রেখায় থাকে, এইসবগুলো দেখে নিতে হয়। আর তুলার এই যে বাটখারাগুলো, এই বাটখারাগুলো হাত দিয়ে তুলতে নেই, বাট হাতে ময়লা থাকে, ময়লার জন্য খানিকটা ওজন বেড়ে যায় বা ভর বেড়ে যায়, সেই জন্য চিমটে দিয়ে তুলতে হয়। এই সমস্ত সতর্কতাগুলো করতে হয়, যেগুলো আমাদের দোকানে যখন দাঁড়িপাল্লার সাহায্যে নিজে জিনিস মাপা হয় সেক্ষেত্রে এই সতর্কতাগুলো করতে হয় না। ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো এবার আমরা এই বাটখারাগুলোর সাহায্যে একটা যে কোনো ভর মাপি। মনে করো আমরা 45 গ্রাম 42 মিলিগ্রাম মাপবো, 42 মিলিগ্রাম। তাহলে 45 গ্রাম মাপার জন্য আমার কোন কোন বাটখারা লাগবে? 50 গ্রাম তো লাগবে না, তাহলে একটা 20 গ্রাম লাগছে, আর একটা 20 গ্রাম লাগছে, কত হলো? 40, আর একটা 5 গ্রাম হলেই 45 হয়ে গেল, এত গ্রাম। প্লাস আর কি কি বাটখারা লাগবে মিলিগ্রামের জন্য কি লাগবে? 200 লাগবে না, 50 মিলিগ্রাম লাগবে না, একটা 20 মিলিগ্রাম লাগছে, 20, আর একটা 20 লাগছে, আর একটা কত লাগছে? 10 লাগবে না, 40 হয়ে গেছে, 5 লাগবে না, 5 লাগবে না, কি লাগবে? এটা 5 হবে না, সরি, এটা 2 হবে, আর লাগবে কি? 2, এত মিলিগ্রাম। তাহলে 42 গ্রাম 45 গ্রাম 42 মিলিগ্রাম এই ওজনটা মাপার জন্য কটা মোট বাটখারা লাগছে? 1 2 3 4 5 6, মোট 6টা বাটখারা লাগছে। ঠিক আছে? এতটা ওজন মাপার জন্য মোট 6টা বাটখারা লাগছে। আর এখানে একটা বিশেষ সতর্কতা যেটা করতে হয় যে এই তুলা যন্ত্রের সাহায্যে কিন্তু প্রচুর জিনিস মাপা যায় না, সূক্ষ্ম পরিমাপ করা হয় ঠিক কথা, কিন্তু খুব অল্পের মধ্যে একটা নির্দিষ্ট মান পর্যন্ত সাধারণ তুলা যন্ত্রে পরিমাপ করা হয়। এই সাধারণ তুলা যন্ত্র মেনলি আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য বিভিন্ন গবেষণাগারে বা খুব সূক্ষ্ম যে পরিমাপগুলো করতে হয় বা ছোট ছোট পরিমাপ যেগুলো করতে হয় সেই পরিমাপগুলো করার ক্ষেত্রেই আমরা সাধারণ তুলা যন্ত্র ব্যবহার করি, অবশ্যই ভর পরিমাপের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে তোমরা বার করবে যে 77 গ্রাম 27 মিলিগ্রাম, এইটা মাপতে কটা বাটখারা লাগছে আর কি কি লাগছে? আচ্ছা, 92 গ্রাম 61 মিলিগ্রাম এটা মাপতে কটা বাটখারা লাগছে, আর 117 গ্রাম 26 মিলিগ্রাম এটা মাপতে কটা বাটখারা লাগছে। ঠিক আছে? তাহলে এগুলো তোমরা বার করবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস এখানেই শেষ করলাম। ঠিক আছে, যেগুলো করলাম এগুলো করবে সবাই ভালো করে, আর অনুশীলনীগুলো একটু দেখবে নিজেরা। অনুশীলনীটা যদি কারো কোথাও আটকে যায় তাহলে আমাকে বলবে, আমি করিয়ে দেবো সেটা। ঠিক আছে? শেষ করলাম আজকে এখানেই। আসসালামু আলাইকুম।